55 পেজটা পর্যন্ত কমপ্লিট করলাম, ঠিক আছে। আরো একটা ক্লাস হবে, সেই দিন আমরা তাপটাকে পুরোপুরি শেষ করব। আই গেস বোঝাতে পেরেছি, কোনো জায়গায় সমস্যা হলে বলে ফেলো চটপট এভরিওয়ান। আমরা শুরু করব তাপ অধ্যায়। ওকে, তাপ আমরা ক্লাস 7-এ পড়েছি, 8-এও পড়েছি, 9-এ পড়ব এবং আবার 10-এ গিয়েও পড়তে হবে। কিন্তু তাপের অ্যাসপেক্টগুলো বিভিন্ন। অ্যাসপেক্ট মানে আমরা কি ইউজ করব বা কি পড়ব। যেমন 7-এ পড়েছো তাপ, সেটা ছিল প্রিলিমিনারি, যে তাপ এক প্রকারের শক্তি এটসেট্রা। 8-এ তাপ পড়েছো, সেখানে তোমরা আপেক্ষিক তাপ, পরিচলন, পরিবহন, বিকিরণ এই সমস্ত পড়েছো। 9-এ তোমরা তাপটাকে অন্যভাবে পড়বে, 10-এর তাপ তোমাদের অন্যরকম আছে। কিন্তু তাপ এত বেশি কেন পড়ছি? হোয়াই? কারণ তাপ আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগে। আদিম মানুষ প্রথম যে জিনিসটা করেছিল, আগুন জ্বালাতে শিখেছিল এবং আগুন থেকে তাপ পেয়েছিল। সেই আদিম কাল থেকে আজ পর্যন্ত তাপ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। তুই বাঁচতেই পারবে না তাপ ছাড়া। কেন? তাপ না হলে তো রান্নাই হবে না। তো রান্না না হলে পরে তুই খাবি কি? না খেলে মরবি। তার মানে সিম্পল কথা, যে তাপ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। আমাদের দেহের মধ্যে একটা তাপমাত্রা আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এই টেম্পারেচার থেকে যদি কম টেম্পারেচার হয়ে যায় দেহে, তাহলে শরীর খারাপ করবে, বা এর থেকেও যদি বেশি টেম্পারেচার হয়ে যায় তাহলেও শরীর খারাপ করবে। তার মানে আমাদের তাপ পড়াশোনাটা সেই জন্য খুব রিলেভেন্ট বা গুরুত্বপূর্ণ। কথাটা মাথায় ঢোকাতে পেরেছি? তো এখানে আমরা তাপ সম্বন্ধে পড়বো কি, যে তাপ কাকে বলে। প্রথম টপিক, এনি আইডিয়া তাপ কাকে বলে? 7 বা 8-এর যদি সংজ্ঞা দেখো, তাপ হলো এক প্রকারের শক্তি যাকে দিলে, যা দিলে কোনো বস্তু গরম হয়ে যায়, আর যার থেকে নিয়ে নিলে সেটা কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। যেমন ধরো আমার কাছে একটা বডি আছে, সে একটা যে কোনো একটা বস্তু, এখানে যদি আমরা তাপ দিই, এখানে আমরা যদি একটু তাপ দিই, তাহলে বস্তুটা কি হবে? গরম হবে। আর এখান থেকে যদি তাপ নিয়েও নিই, তাহলে সেই বস্তুটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। সিম্পল কথা। যেমন যদি আমরা গরম কাপ হাতে নিই, তাহলে পরে কি হয়? হাতে গরম লাগে। কেন গরম লাগে? কারণ কাপের তাপ বা ওই চায়ের তাপ কাপ মারফত আমাদের দেহের মধ্যে প্রবেশ করছে, সেই জন্য জায়গাটা গরম লাগছে। আবার এমন হতে পারে যে বরফে হাত দিলে পরে আমাদের ঠান্ডা লাগে। কেন বরফে হাত দিলে ঠান্ডা লাগে? কারণ কি, বরফে যখন আমরা হাত দেব তখন আমাদের দেহ থেকে তাপ বরফ হয়ে যাবে। তো এগুলো তো আমরা আগে জানি, প্রিলিমিনারি জিনিস, ঠিক আছে। তাই তাপ কোনো বস্তুকে দিলে সেই জিনিসটা কি যায়? গরম হয়ে যায়। আর দিয়ে কি আছে? কোনো বস্তু থেকে তাপ নিলে সেটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম বা গল্প। ওকে, নেক্সট, তাপ কাকে বলে তো আমরা বুঝলাম, যে তাপ হলো এক প্রকারের শক্তি এটসেট্রা এটসেট্রা। তাপকে মাপা হয় কোন এককে? না, তো তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি। তাপের সিজিএস একক হবে ক্যালোরি, আর এসআই একক হবে জুল। মাথায় রাখবো, তাপের সিজিএস একক ক্যালোরি আর এসআই একক কি হয়? জুল। এবং আমরা দেখবো 1 ক্যালোরি মানে হয় 4.2 জুল। এটা মাথায় রাখবো আমরা, যে 1 ক্যালোরি মানে কত হয়? 4.2 জুল। এখন তাপের একক ক্যালোরি কাকে বলে, এটাও এইটি আমরা পড়েছিলাম একটা পরীক্ষার মারফত, কিন্তু আমরা সেটা পড়বো না, আমরা সংজ্ঞাটাকে পড়বো। তাহলে 1 ক্যালোরি তাপ কাকে বলে? ধরো তোমার কাছে 1 গ্রাম বিশুদ্ধ জল আছে, 1 গ্রাম বিশুদ্ধ জল। এই 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় তার 1 ক্যালোরি। তার মানে আমার কাছে যদি এখন থাকে 1 গ্রাম জল, ধরো 1 গ্রাম জল আছে, আমি তার উষ্ণতা কত বাড়াবো? 1 ডিগ্রি সেলসিয়াস। যতটা পরিমাণ তাপ দিতে হবে, উষ্ণতা বাড়লে কি দিতে হবে? আমাকে তাপ দিতে হবে। তাকে বলবো আমরা কি? 1 ক্যালোরি। এখন তোমরাই বলো, যে আমরা কোনো বস্তুকে উত্তপ্ত করছি 1 ডিগ্রি সেলসিয়াস, আমি জলটাকে যদি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করি, আবার আমি এরকমও তো করতে পারি 99 থেকে 100 পর্যন্ত উত্তপ্ত করতে পারি, দুটোই তো 1 ডিগ্রি। দুটো ক্ষেত্রে কি সেম তাপ লাগবে? না, কারণ 0 থেকে 1-এ উত্তপ্ত করতে একরকম তাপ লাগবে, 99 থেকে 100 তাহলে কি লাগবে? আলাদা তাপ লাগবে। তার মানে আমরা ক্যালোরির সংজ্ঞায় যে উল্লেখটা করছি, যে 1 ডিগ্রি উত্তপ্ত করতে হবে বা 1 ডিগ্রি উষ্ণতা বাড়াতে হবে, সেটা তো ভুল হয়ে যাচ্ছে। কেন ভুল হচ্ছে? কারণ কি, আমি কোন উষ্ণতা থেকে কোন উষ্ণতা করবো সেই জন্য গন্ডগোল হয়ে যাচ্ছে। তাই বিজ্ঞানীরা বা যারা মোটামুটি এটা নিয়ে পড়াশোনা করছিলেন বা এগুলো নিয়ে রিসার্চ করছিলেন, তারা গড় ক্যালোরি বা অ্যাভারেজ ক্যালোরির সংজ্ঞা দিলেন। অ্যাভারেজ ক্যালোরি কাকে বলে বললো? বলছে জলের উষ্ণতা 1 গ্রাম 0 থেকে 100 পর্যন্ত বাড়াবো। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 থেকে কত বাড়া করবো? 100 পর্যন্ত। এবার তাকে আমি 100 দিয়ে ভাগ করব, যে পরিমাণ তাপ লাগবে
তাকে কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে। তাহলে কি আমরা বলতে পারি 1 ডিগ্রিতে পাওয়া গেল, কারণ 100তে আমার এত তাপ লাগছে, তাহলে একে কত, এটা বাই 100, এটাকে বলবো গড় ক্যালোরি। এবং এর একটা ভ্যালু পাওয়া গেল, এটাকে বলবো আমরা গড় ক্যালোরি। তাহলে গড় ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা কত থেকে, 0 থেকে কত দূর পর্যন্ত বাড়াবো, 100 পর্যন্ত। যে তাপ পাবো সেই তাপকে কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে। তাহলে পরে পাবো আমরা গড় ক্যালোরি। দেখা গেছে এই গড় ক্যালোরির মান জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করতে যে পরিমাণ তাপ লাগে তার সঙ্গে সমান। সেই জন্য আমরা কি করি, এই ক্যালোরির সংজ্ঞায় এই যে 1 ডিগ্রিটা বলছি, 1 ডিগ্রিটাকে আমরা চেঞ্জ করে দিই। কি বলি না, তো আমরা এইভাবে বলি যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে বলবো কি আমরা 1 ক্যালোরি। তাহলে ক্যালোরির সংজ্ঞায় 14.5 থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস কথাটা এই কারণে এলো। আই গেস বোঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে লজিক হচ্ছে কি, এই হচ্ছে ক্যালোরি। তাহলে সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে ক্যালোরি, এসআই পদ্ধতিতে কত একক হবে, জুল। তার মানে এইভাবে বলতে পারো 1 কেলজি জলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে আমার 4.2 জুল তাপ লাগবে, এইভাবেও ভাবতে পারো, ঠিক আছে? হোয়াট এভার। তার মানে আমরা লজিক্যালি ক্যালোরি আর জুল বা তাপ পড়লাম। এখন তাপকে মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তাকে বলা হয় ক্যালোরিমিটার। কি বলা হয়? তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা তাপকে পরিমাপ করতে পারবো। তাপকে আমরা কোন জায়গায় কতটা আছে সেটা বুঝতে পারবো না। কেন? কোন পদার্থের মধ্যে কতটা তাপ আছে, আমার এই মার্কারের মধ্যে কতটা তাপ আছে আমরা হাত দিয়ে বুঝতে পারবো? কোনোদিনই বুঝতে পারবো না। তার জন্য আমরা কোন বস্তুর মধ্যে কতটা তাপ আছে এটার একটা বহিঃপ্রকাশ মেজার করার একটা যন্ত্র বার করি। যন্ত্র মানে কি, একটা উপায়। যেমন ধরো তোমাদের প্রত্যেকের মাথায় বুদ্ধি আছে, কিন্তু কেউ কম পড়ো কেউ বেশি পড়ো, ডিপেন্ড এই জায়গাটায়। আর কারোর একটু হয়তো মেরিট বেশি, কারোর একটু মেরিট কম, এটা হতে পারে, এমন বলছি না। কিন্তু আমরা কি করে বুঝবো? বা ধরো 10-এ আমার কাছে আরো হয়তো অনেকে ভর্তি হবে, ঠিক আছে? তো এই যে ভর্তি হবে, এবার কোনো একটা স্টুডেন্টের মেরিট কেমন আমি কি করে বুঝবো? আমি তো বুঝতে পারবো না। তাহলে আমার কাছে উপায় কি, তার বুদ্ধি আছে না আছে, ক্লাসে পড়া ধরা, হ্যাঁ না না বলো। আর একটা উপায় আছে কি, পরীক্ষা নেওয়া। পরীক্ষায় যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো তাহলে আমরা জানি অন দ্য বেসিস অফ মেরিট তুমি মোটামুটি এত র্যাঙ্কার। দেখো তোমার বুদ্ধি সবসময় যে পড়াশোনাতেই হবে এরকম কোনো মানে নাই, তোমার অন্যান্য জায়গায়ও বুদ্ধি থাকতে পারে। যেমন কেউ অনেক ভালো আঁকতে পারে, কেউ ভালো খেলতে পারে ফুটবল ক্রিকেট, কেউ ভালো কি হতে পারে তোমার গান করতে পারে, কেউ ভালো ডান্স করতে পারে। প্রত্যেকের আলাদা আলাদা জায়গায় প্রতিভা আছে। সেজন্য আমি যখন রেজাল্ট পাবলিশ করি একটা কথা ওখানে লিখে দিই, দেখবি দে টপ 5 র্যাঙ্কার্স অন দ্য বেসিস অফ মেরিট অনলি। কেন? কারণ কি, তোমার আমি যে পরীক্ষাটা নিচ্ছি এটা মেরিটের পরীক্ষা, কিন্তু তুমি যখন ডান্সের পরীক্ষা দেবে সেখানে যে ফার্স্ট হচ্ছে আমার কাছে সে ডান্সে গিয়ে হয়তো 0, কিন্তু সেই জায়গায় অন্য একটা স্টুডেন্ট যে ভালো মানে পরীক্ষায় দিতে পারছে না কিন্তু সে ডান্সে হয়তো গিয়ে টপার। তাই আমরা প্রতিভাকে ওইভাবে দেখি না কোনোদিন। অ্যাজ এ টিচার আমার এটা বলা ভুল যে না তোমার মাথা ডাল মেরিট। একটা স্টুডেন্টের ডাল মেরিট কোনদিন হয়ই না, একটা স্টুডেন্ট কোনদিন ডাল মেরিট হয়ই না। ডাল মেরিট হয় কোন জায়গায়, আমরা কি বলি পড়াশোনার দিক থেকে তুমি ডাল মেরিট বলাটা অন্যায়, বাট তুমি হয়তো ডান্স খুব ভালো করছো, তোমার তো মেরিট সেখানে আলাদা লেভেলের। সেই জন্য একটা কথা বলা হয় কি, যে আমরা পরীক্ষা সিস্টেমটাকে এমন করছি যে আমি কি করলাম, একটা মাছ নিলাম, একটা বাঁদর নিলাম, কুমির নিলাম, সিংহ নিলাম, এদের সবাইকে বলছি একটা পরীক্ষা করব, চলো গাছে চড়তে হবে, কে কত ভালো গাছে চড়তে পারে। আরে ভাই কুমির আর মাছ তো গাছে চড়তেই পারবে না, আর বাঁদর এক লাফে গাছে চড়ে যাবে। তাহলে সিস্টেমটা এরকম, কিন্তু কিছু করার নাই, আমাদের সিস্টেম যেভাবে চলছে আমাদেরকে রান করাতে হয়। সেই কারণে অন দ্য বেসিস অফ মেরিট আমাদেরকে করতে হয়, কিন্তু কিছু করার নাই। তোমার অন্য জায়গায় মেরিট থাকলে অবভিয়াসলি সেটার অবশ্যই ট্যালেন্টের দাম আছে। আর সচিন তেন্ডুলকারের বাবা যদি বলতো না তুই পড়াশোনা কর, গ্রাজুয়েশন কর, দিয়ে একটা ক্লার্কের চাকরি কর, তাহলে আজ সচিন তেন্ডুলকার হয়তো সচিন হতো না। একটা সিম্পল উদাহরণ অনেকদিন ধরে প্রচলিত, লাইক নীরজ চোপড়ার উদাহরণ তুমি নাও, আমাদের যে অলিম্পিকে মোটামুটি সিলভার এনেছে নীরজ চোপড়া, সে হয়তো জ্যাভলিং এ তার প্যাশন ছিল, হয়তো সে পড়াশোনা কতদূর করেছে, হয়তো তার থেকে পড়াশোনা তুমি অনেক বেশি জানো, কথার মানে বলছি, আমি কাউকে ডিফেম করছি না, কথার মানে বলছি। কিন্তু ও যে লেভেলে চলে গেছে ওকে তো ওয়ার্ল্ড ওয়াইড চেনে। ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসি এরা কত পড়াশোনা করেছে, কত দূর আমি জানি না, বলা উচিত নয়, কিন্তু ওর থেকে হয়তো ভালো তুমি পড়াশোনা করেছো, কথা মানে বলছি। কিন্তু ওর ফুটবল লেভেলে যা ট্যালেন্ট তা তোমার জিরোর কিছু না, তুমি জিরো কি নেগেটিভে আছো হয়তো। কারোর সব জায়গায় সব ট্যালেন্ট হয় না, কোনো কোনো জায়গায় হয়, ঠিক আছে? তো তোমারও প্রতিভা আছে, এমন না যে তোমার প্রতিভা নেই, এটা একদম ভুল ভাববে না,
ঠিক আছে? তুমি জাস্ট ভাবো যে তোমার প্রতিভা আছে কোথায়। এবার তোমার যদি বলো স্যার আমার আড্ডা মারাতে প্রতিভা আছে, ভাই তাহলে প্রতিভা চেঞ্জ করো, তাহলে প্রতিভা চেঞ্জ করো। ঠিক আছে? স্যার আমার মোবাইল দেখাতে প্রতিভা আছে, আপনি আমাকে ঘন্টার ঘন্টা মোবাইল দেখতে বলতে পারেন, আমার কিচ্ছু হবে না, আমার হেভি ভালো লাগে, ভাই তোমার প্রতিভা চেঞ্জ করো, এটা প্রতিভা নয়। ঠিক আছে? ইটস জাস্ট ওয়েস্ট অফ টাইম। ওকে, তাহলে তাপকে আমরা বাইরে থেকে বোঝার জন্য একটা রাশি ব্যবহার করি, তাকে বলা হয় তাপমাত্রা। কি বলি? তাপমাত্রা। এখন তাপমাত্রা কাকে বলে না, তো তাপের বহিঃপ্রকাশকে বলি তাপমাত্রা। দেখো আমি কোনো একটা জায়গায় চা রেখেছি, সেই চাটা ধরো 1 ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছি, চাটার হাত দিলে কেমন লাগবে? ঠান্ডা, ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমি যদি গরম গরম চা নিয়ে আসতাম, হাত দিতে পারতাম না, তাহলে আমরা এখান থেকে বুঝতাম গরম চাতে তাপ বেশি আছে আর ঠান্ডা চায়ে তাপ কম। কেন? আমরা হাত দিয়ে বুঝে গেলাম। তার মানে তাপমাত্রা যার যত বেশি তার তত বেশি তাপ, তাপমাত্রা যার যত কম তার তত কম তাপ। এইটুকু তো সিম্পল কনসেপ্ট আমাদের মাথায় আসতেই পারে রে ভাই, যে যার যত বেশি তাপমাত্রা তার তত তাপ বেশি, যার যত কম তাপমাত্রা তার তত কম তাপ। এই জন্য তাপ আর তাপমাত্রা কিন্তু আলাদা রাশি। তাপের বহিঃপ্রকাশকে আমরা বলি তাপমাত্রা। তার মানে তাপ হচ্ছে তাপমাত্রার কারণ, আর তাপমাত্রা তাপের কি হবে? ফল। আচ্ছা, তাপকে মাপা হয় জুল আর ক্যালোরি এককে। তাপমাত্রার মাপার একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেলসিয়াস, এসআই পদ্ধতিতে কি ডিগ্রি ফারেনহাইট, আর সরি এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে কি হয়? কেলভিন। তোমরা তো ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো। তার মানে তাপমাত্রার সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এসআই একক হচ্ছে কেলভিন, আর এফপিএস একক কি? ডিগ্রি ফারেনহাইট। তাহলে এগুলো হচ্ছে তাপ আর তাপমাত্রার পার্থক্য। তাপকে আমরা মূলত 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে বোধগম্য তাপ, না তো যে তাপকে আমরা কি করতে পারি? ক্যালোরিমিটারে মাপতে পারি, বা বোধগম্য তাপের ফলে উষ্ণতার পরিবর্তন হয়, অর্থাৎ যে তাপের ফলে উষ্ণতার পরিবর্তন হয় তাকে বলবো বোধগম্য তাপ। এই তাপকে আমরা ক্যালোরিমিটারে ধরতে পারবো, মাপতে পারবো। যেমন জলের উষ্ণতা 0 থেকে 100 পর্যন্ত বাড়ানো হলো, বোধগম্য তাপ, তুমি বুঝতে পারছো যে জলের উষ্ণতা বাড়ছে। 2 নাম্বার, এমনও কিছু তাপ আছে যা পদার্থের উষ্ণতার পরিবর্তন করে না। এবার যদি উষ্ণতার পরিবর্তন না করে তাহলে সেখানে তাপ আছে না আছে আমরা ধরতে পারবো না। একে বলবো আমরা লুক্কায়িত তাপ, বা সিম্পল কথায় লীন তাপ। তাহলে লীন তাপ কাকে বলে? না তো যে তাপকে আমরা থার্মোমিটারের সাথে বুঝতে পারবো না যে উষ্ণতা পরিবর্তন হচ্ছে না হচ্ছে না। ঠিক আছে? এই তাপটা পদার্থের অবস্থার পরিবর্তন করতে কাজে লাগে, একে কি বলবো? লীন তাপ। সিম্পল কথায় লীন তাপ বা ল্যাটেন্ট হিট। আর 3 নম্বর আমরা পড়বো বিকীর্ণ তাপ। আর কি পড়বো? বিকীর্ণ তাপ। বিকীর্ণ তাপ কাকে বলে? না তো যে তাপ, ধরো সূর্য থেকে পৃথিবীতে তাপ আসছে, কোন পদ্ধতিতে আসছে? বিকিরণ। এই যে বিকিরণ পদ্ধতিতে যে তাপ আসছে তাকে বলা হয় কি? বিকীর্ণ তাপ। এইগুলো যা পড়াচ্ছি এর ম্যাক্সিমামই তোমাদের বর্তমান টেক্সট বুকে নেই, অনেস্টলি নেই। তুমি যে কোনো একটা বই খোলো, কিন্তু আমার নোটসে এগুলো সব দেওয়া আছে। সেজন্য আমি বলি যে আমার নোটস যেটা তোমার হাতে আছে, ওয়ান অফ দ্য বেস্ট স্টাডি ম্যাটেরিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল রাইট নাও। তোমার হাতে যেটা আছে পশ্চিমবঙ্গে, তুমি বেলঘড়িয়াতে আছো, বেলঘড়িয়াতে মিলিয়ে নেবে অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল থেকে, আমার স্টাডি ম্যাটেরিয়াল বা বইয়ের থেকে। তোমরা তো পড়ছো, তোমরা বলো পদার্থের গঠন ও ধর্ম তোমাদের বইয়ে কি আছে আর আমার স্টাডি ম্যাটেরিয়ালে কি দেওয়া আছে তুমি ভাবো। জাস্ট ইমাজিন করো, আকাশ পাতালের পার্থক্য দেওয়া আছে। ঠিক আছে? আমি রিসেন্টলি একটা কোশ্চেন দেখলাম, তোমার হচ্ছে রহড়া রামকৃষ্ণ মিশনের স্টোকসের সূত্র দিয়েছে। তোমাদের ক্লাসে স্টোকসের সূত্র, প্রান্তীয় বেগের রাশিমালা ক্লাসে করেছিলাম, আমার নোটসে ছিল, ওই প্রশ্নই রহড়া রামকৃষ্ণ মিশনে দিয়েছে। তো তোমাদেরকে বারবার বলে দিয়েছিলাম যে সেই জিনিসগুলো করো ভালো করে। ঠিক আছে? এবার এগুলো স্কুল ভেদে বিভিন্ন রকমের কোশ্চেন হয়। ঠিক আছে? তো যে স্টাডি ম্যাটেরিয়ালটা আছে, ফিল প্রাউড অফ দ্যাট, যে না তোমার কাছে যে মালটা দেওয়া আছে সেটা যথেষ্ট ভালো, এবং এতে তুমি ইউটিলাইজ করো। অনেকের কাছে নেই কিন্তু তোমাদের কাছে আছে, ইউটিলাইজ করো। সো আমরা 3 রকমের তাপ করলাম, কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি আই গেস। তাহলে আমরা বুঝলাম এখান থেকে, আমরা যদি এখন উষ্ণতার পরিমাপ করি, উষ্ণতার মাপার যন্ত্রের নাম কি? কে বলতে হবে? উষ্ণতা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার। থার্মোমিটার, তাই না? আচ্ছা, থার্মোমিটার কি দিয়ে তৈরি হয়, কি হয় না হয়, এগুলো বিস্তার 7-এ পড়েছো। ডাক্তারি থার্মোমিটার মনে পড়ছে? সেলসিয়াস থার্মোমিটার। তাহলে এগুলো বিস্তার আমরা পড়েছিলাম ক্লাস 7-এ। যে একটা নর্মাল থার্মোমিটার তুমি দেখতে চাও, তাহলে নর্মাল থার্মোমিটার এরকম হয়, লম্বা একটা কাঁচের দণ্ড হয়, এখানে একটা থার্মোমিটারের কুন্ডু দেওয়া থাকে নাকি রে, এরকম টাইপের একটা স্ট্রাকচার। আমরা কি করি, এই জায়গাটায় পারদ রাখি, তাই না? এই জায়গাটায় কি দিই? পারদ। এই জায়গাটায় পারদ থাকে, আর এখানে অনেক রকম দাগ কাটা থাকে নাকি রে, এখানে অনেক রকম দাগ কাটা থাকে। যদি এটা সেলসিয়াস স্কেল হয়, এর একটা নিচের স্থিরাঙ্ক আর একটা উপরের স্থিরাঙ্ক হয়, এই দুটো টেম্পারেচারের মধ্যে সে কি করে? কাজ করে। এই নিচেরটাকে বলবো নিম্ন স্থিরাঙ্ক, ওপরেরটাকে কি বলবো? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। না তো মনে রাখবো,
যে সেলসিয়াস স্কেলের থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কত হয় 0 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি। এটা যদি ফারেনহাইট হতো তাহলে এটা লিখতাম 32 ডিগ্রি ফারেনহাইট, এটা কত লিখতাম 212 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, ঠিক আছে। আচ্ছা, আর একটা হয় ডাক্তারি থার্মোমিটার। ডাক্তারি থার্মোমিটার কি দেখবো, অনেক সময় জ্বর টর হলে ডাক্তার মুখের মধ্যে কি দেয়, আমাদের একটা থার্মোমিটার বলে যে রাখো, যে কিছুক্ষণ পর দেখে যে কতটা পরিমাণ প্রসারিত হলো, এবং এখানে একটা দাগ কাটা থাকে, কত থাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট নাকি রে, এরকম একটা দাগ কাটা থাকে, ঠিক তো। ডাক্তারি থার্মোমিটার মোটামুটি 95 ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কাজ করে, এবং আমাদের মোটামুটি টেম্পারেচার কেসে মাপতে পারে। লাইক আমরা বলি 102 ডিগ্রি জ্বর, মানে 102 ডিগ্রি ফারেনহাইট জ্বর, ঠিক আছে। সেলসিয়াস নয়, সেলসিয়াস নয়, 102 ডিগ্রি সেলসিয়াস যদি তোমাকে দেওয়া হয় তোমার শরীরে আগুন লেগে যাবে। 102 ডিগ্রি সেলসিয়াস নয়, ফারেনহাইট। তাই এটা মাথায় রাখবে। একবার একটা ইন্টারভিউ আমি ভাইবা অনেক সময় নিই স্টুডেন্টদের, যে দেখি কেমন পড়াশোনা করছে। তো একবার আমি ক্লাস 9-এর ভাইবা নিচ্ছিলাম, বা 8-এর হয়তো, ঠিক আছে। ভাইবা মানে কি, ওরাল পরীক্ষা, কোয়েশ্চেন আনসার। দেহকে জিজ্ঞেস করলাম মানুষের দেহে যে 102 ডিগ্রি জ্বরটা সেলসিয়াস না ফারেনহাইট, বলছে সেলসিয়াস স্যার। মানে আমাদের দেহের এখন টেম্পারেচার কত, আমাদের দেহ 98.4 ডিগ্রি তো, আচ্ছা 98 ডিগ্রি ফারেনহাইট, এটা যদি সেলসিয়াসে করিস কত হয় বলতো 36 ডিগ্রি সেলসিয়াস। মানে 36 ডিগ্রি সেলসিয়াসের 3 গুণ টেম্পারেচার কত 108 ডিগ্রি। তার মানে ও আমাকে 102 ডিগ্রি সেলসিয়াস, মানে আমার যা টেম্পারেচার তার 3 গুণ টেম্পারেচার আছে দেহে। ইটস নট পসিবল অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি বাঁচবো না ওই টেম্পারেচারে। তো 102 ডিগ্রি ফারেনহাইট হয়, ঠিক আছে। এটা হচ্ছে থার্মোমিটার, বিভিন্ন রকমের হয়। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার থার্মোমিটারে কি হয়, পারদ ব্যবহার করা হয়। যখন আমরা এই কুণ্ডটাকে মুখের মধ্যে রাখি, আমাদের দেহের তাপের মধ্যে বা তাপ পেলে পরে এখানে তাপটা প্রসারিত হয় এবং এটা কি হয়, উপরে উঠে যায়। সেই কারণে আমরা দেখতে পারি যে পারদ কতটা প্রসারিত হলো, তার দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের দেহের তাপমাত্রা কতটা আছে, ঠিক আছে। তো ডাক্তারি থার্মোমিটার ব্যবহার সাবধানেই করতে হয়, কারণ কি এটা অনেক সময় কি মুখে ঢুকে দেখো, বগলে রেখে দেয় এরকম করে, ঠিক আছে। তো ইউজ সাবধানে করতে হয়, ওকে। বাড়িতে একটা পার্সোনাল থার্মোমিটার সেটা থাকাটা ভালো। তাহলে কনসেপ্ট অনুযায়ী আমরা দেখি, একটু নোটসটা বাবা একটা যেত। কনসেপ্ট অনুযায়ী তাহলে আমরা থার্মোমিটার পড়লাম এবং উষ্ণতার পরিমাপটা কি করা হয় সেটাও মোটামুটি পড়লাম, ওকে। আচ্ছা, এবার কোনো পদার্থের মধ্যে কতটা পরিমাণ তাপ আছে সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে পয়েন্ট কি হবে, কোনো পদার্থের মধ্যে যে পরিমাণ তাপ থাকে সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, বুঝতে পেরেছি এসে। ধরো আমার কাছে একটা কোনো পদার্থ রাখা আছে, ধরো একটা বস্তু আছে, তার ভর হচ্ছে m, কথা মানে বলছি। ধরো আমার কাছে একটা বস্তু রাখা আছে, তার ভর হচ্ছে m আর উষ্ণতা হচ্ছে T। দেখা গেছে যার ভর যত বেশি তার মধ্যে থাকা তাপের পরিমাণও বেশি, যার মধ্যে ভর বেশি তার মধ্যে থাকা তাপের পরিমাণও বেশি। এই বলো তো কি বললাম এখন আমি কথাটা ক্লাসে, কোন লাইনটা বললাম পড়ানোর সময়? দাঁড়াও, তুমি ক্লাসে মন দাও, হ্যাঁ ক্লাসে মন দাও। পরীক্ষায় গিয়ে 17-18 নম্বর পাবে সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। সামনে এসো, চলে এসো, সামনে সামনে চলে এসো। আমি যদি দেখি ক্লাসে ডিস্টার্ব করতে, আমি কিন্তু পিটাবো, বলে দিচ্ছি। বি কেয়ারফুল। ক্লাসে মন দাও, হ্যাঁ। তোমার এই যে তুমি 2 ঘন্টা এখানে টাইম দিচ্ছ, 2 ঘন্টাটা তোমার কাছে গুরুত্বপূর্ণ কিনা জানি না, আমার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন বলো তো? তোমার 2 ঘন্টার দাম না থাকলে আমার 2 ঘন্টার দাম আছে। বলে স্যার এরকম কি কথা বলছেন আপনি? দাম আছে ভাই, আমাকে তাপের একটা চ্যাপ্টারের কিছুটা পার্ট তো পড়াতে হবে, এবং এমন ভাবে পড়াতে হবে যেন তোমাদের মাথায় সে পড়াটা ধরে ঢোকে। কিন্তু বাড়ি গিয়ে তুমি কি বলবে, স্যার পড়াতে পারে না, কিন্তু তোমার মন তো এদিকে নাই, মন তো অন্য জায়গায় আছে। তাহলে মনটা এখানে দাও, দেখো না পেজটা বুঝে। মুচকি মুচকি হাসছো, কিছু হয়েছে বাবা? পাত্রী দেখা চলছে বাড়িতে, বিয়ে হবে নাকি? হ্যাঁ, এরকম করে মুচকি মুচকি হাসছো, মনের মধ্যে খুব খুব মনের মধ্যে একদম প্রফুল্ল উৎফুল্ল জীবন চলছে আমার, রঙিন একদম। দ্য টাউন হ্যাজ বিন রেড। হ্যাঁ, কি এত হাসছো কেন? হোয়াই? খুব ভালো বুঝে নিচ্ছ নাকি ফিজিক্স নাকি? কি আর কি মারছো? কেয়ারফুলি দিকে তাকাও। তাহলে কোনো পদার্থের আমি ধরলাম ভর m আর উষ্ণতা T। এখন কোনো পদার্থের মধ্যে কতটা পরিমাণ তাপ থাকবে সেটা ডিপেন্ড করছে তার ভরের উপর। যত বেশি ভর হবে তার মধ্যে থাকা তাপের পরিমাণও বাড়বে। একটা মোটা ব্যক্তি আর একটা পাতলা ব্যক্তি, এই দুজন ব্যক্তির মধ্যে যার মোটা তার মধ্যে দেহে বেশি তাপ থাকবে, আর যে পাতলা তার দেহে তাপ কম থাকবে। সেটা শীতকালে দেখবে যে মোটা ব্যক্তি হয়
তার দেখবে অনেক কম জামা কাপড় পরলেও তাকে বেশ ঠিক লাগে, কিন্তু যে পাতলা তাকে অনেক বেশি জামা কাপড় পরতে হয় দেহকে গরম রাখার জন্য। ঠিক আছে, তার মানে লজিক এইভাবে আমি বোঝানোর উদ্দেশ্যে বলছি এটাকে। তার মানে যার ভর বেশি বা সেখানে তাপের পরিমাণও কি হবে, বেশি। ঠিক আছে, একটা 1 কেজি ভর আর একটা 5 কেজি ভর, কোথায় বেশি তাপ থাকবে, 5 কেজিতে। আর যে পদার্থের উষ্ণতা যত বেশি তার মধ্যে থাকা তাপের পরিমাণও বেশি। এটা তো ভাই এক্ষুনি বুঝলাম যে 100 ডিগ্রির একটা জল আর 10 ডিগ্রির জল কোন জায়গায় বেশি তাপ থাকবে, অবভিয়াসলি স্যার 100 ডিগ্রিতে জলে বেশি তাপ থাকবে। এখন একটা কথা মাথায় রাখবে, এই যে চিহ্নটা রেখেছি এটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন, এবং এটাকে আমরা বলি ভেদ। ভেদ মানে কি, এটা হচ্ছে সম্পর্ক। যেমন ধরো আমি যদি কোনো এক জায়গায় লিখে দিই যে এ সমানুপাতিক বি, মানে বি বাড়লে এ বাড়বে, বা এরকম ভাবো এ বাড়লে বি বাড়বে, এটা হচ্ছে সরল সম্পর্ক। আর কোনো জায়গায় যদি আমি লিখে দিই এ সমানুপাতিক 1/c, তার মানে ব্যস্ত সম্পর্ক। সি বাড়লে এ কমবে, সি কমলে এ বাড়বে, এটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। এবার যদি বাঁদিকে দুটোই এ থাকে তাহলে কি লিখতে পারবো, এটাকে বলা হয় যোগ করা, এটাকে বলা হয় যৌগিক ভেদ। এ এ তাহলে এ থাকলো আর এই দুটোকে গুণ করে দিতে হয়, কত হবে তাহলে b/c, এইরকম টাইপের হয়। এটাকে বলা হয় যৌগিক ভেদ। তোমরা ক্লাস 10 তোমাদের স্যার পড়াবেন, অঙ্কে আছে, অসুবিধা নেই। তাহলে এইটুকু তো প্রিলিমিনারি বুঝলাম স্যার, এইদিকে একই থাকলে এটা এই দুটো গুণ হয়ে যায়, তাহলে এখানেও তাই হবে। যদি আমরা যৌগিক ভেদ অ্যাপ্লাই করি তাহলে এখানে কি লিখতে পারবো স্যার, না তো h সমানুপাতিক mt, হ্যাঁ না বলো, এই দুটো থেকে কি এটা লিখতে পারবো, অবভিয়াসলি লিখতে পারবো, কারণ আমি কি বললাম এখনই গুণ হয়ে যায়। এবার সমানুপাতিক চিহ্ন যদি তুলো দিয়ে সমান আনো তাহলে একটা ধ্রুবক আনতে হয়। সমানুপাতিক চিহ্ন তুলে যদি সমান আনতে হয় তাহলে একটা কি আনতে হয় আমাকে, ধ্রুবক, কে, mt। কিন্তু এই ক্ষেত্রে এটাকে আমরা কে লিখবো না, কি লিখবো, এস। এই এসটাকে আমরা বলবো সমানুপাতিক ধ্রুবক, এই এসটাকে আমরা বলছি সমানুপাতিক ধ্রুবক। আর এই এসটাকেই বলবো আমরা আপেক্ষিক তাপ, আতা লিখলাম, হ্যাঁ আপেক্ষিক তাপ। তাহলে এই এসটাকে বলবো আপেক্ষিক তাপ। কেন স্যার এস বলছেন, কারণ আপেক্ষিক তাপের ইংলিশ হচ্ছে স্পেসিফিক হিট, কি বলা হয়, স্পেসিফিক হিট, সেজন্য এস কথাটা লিখলাম। তার মানে কোন পদার্থের মধ্যে কতটা পরিমাণ তাপ থাকবে সেটা জানা যায় H = mst এই ফর্মুলা দ্বারা, ইয়েস অর নো, আনারা বল। তাহলে H = mst, যেমন আমার কাছে এখানে কিছুটা পরিমাণ জল আছে, এর মধ্যে কতটা পরিমাণ তাপ আছে স্যার, m কত, না তো এত, s কত স্যার এত, t কত, বাস তাপ বেরিয়ে গেল, হ্যাঁ না বল। তার মানে কোন পদার্থের মধ্যে কতটা পরিমাণ তাপ আছে সেটা জানার জন্য ফর্মুলা আমার কাছে দিয়ে রেখেছে H = mst, বাস খতম। তাহলে এটা জানবো আমরা। এক্সাম্পল দিচ্ছি একটা, ধরো তোমার কাছে 100 গ্রাম বিশুদ্ধ জল আছে, 100 গ্রাম বিশুদ্ধ জল আছে, তার আপেক্ষিক তাপ হচ্ছে 1, আমি একক লিখছি না পরে লিখবো, একক লিখছি না পরে লিখবো। আর তোমার উষ্ণতা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে স্যার কতটা পরিমাণ তাপ আছে, না তো স্যার mst, 100 সাথে 50 গুণ করে দিন, বাস উত্তর বেরিয়ে গেল, হ্যাঁ না বল। তার মানে এইভাবে আমরা কোন পদার্থের মধ্যে কতটা পরিমাণ তাপ আছে সেটাকে বার করতে পারবো। পারবো তো নাকি, পারবো তো, অবভিয়াসলি পারবো। তাহলে এইভাবে ফর্মুলা দিয়ে আমরা বার করতে পারবো H সমান কি হবে, mst, যেখানে m হচ্ছে পদার্থের ভর, s হচ্ছে কি আপেক্ষিক তাপ, আর t হচ্ছে কি উষ্ণতা, কতটা পরিমাণ উষ্ণতা সেই পদার্থের মধ্যে আছে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ওকে, এই যে s টাকে বলছি আপেক্ষিক তাপ, আমরা এবার এই s টাকে নিয়ে একটু পড়াশোনা করব। তাহলে লজিক্যালি দেখো S সমান হচ্ছে h/mt, নাকি রে, S সমান h/mt, দেখে নাও ফর্মুলা। ফিজিক্সে আমরা চেষ্টা করব ফর্মুলাগুলোকে বা সংজ্ঞা ডেফিনেশনকে বাই ফর্মুলা ম্যাথমেটিক্স আমরা সেটাকে বার করার, মানে কোন জায়গায় সংজ্ঞা বলবো বাই মিনস অফ ম্যাথমেটিক্স, অঙ্কের দ্বারা। তাহলে দেখো এখানে S সমান কি পেলে, h/mt, সংখ্যাটা এখান থেকে লিখবো, কি লিখবো ভালো করে দেখো। আচ্ছা m এর মান আর t এর মান যদি এক হয়ে যায়, m এর মান 1, t এর মান 1, তাহলে S সমান কি h লেখা যাবে, হ্যাঁ না বল, লেখা যাবে। তার মানে একক ভরের কোন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় তার আপেক্ষিক তাপ। তার মানে একক ভরের কোন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে কি বলা হয়, তার আপেক্ষিক তাপ। আই রিপিট, একক ভরের কোন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেই তাপকে কি বলা হয়, তার আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপের একক কি হবে, না তো স্যার সিজিএস পদ্ধতিতে একক হবে, দেখেন H এর একক ক্যালোরি, তাপের একক কি হয় সিজিএস পদ্ধতিতে, এখন লিখলাম ক্যালোরি, আর নিচে কি আছে ভর, তার মানে গ্রাম টু দি পাওয়ার -1, টি মানে কত আছে ডিগ্রি সি টু দি পাওয়ার -1। তাহলে আপেক্ষিক তাপের সিজিএস পদ্ধতিতে একক কি হবে, ক্যালোরি, গ্রাম টু দি পাওয়ার -1, ডিগ্রি সি টু দি পাওয়ার -1। আর এসআই পদ্ধতিতে একক কি হবে, এসআই পদ্ধতিতে একক হবে ক্যালোরির বদলে জুল, কেজি টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে একক।
এবার এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এদের মধ্যে অবভিয়াসলি একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে আমরা এবার বার করব। আচ্ছা, জে বাই কেজি কে, তার মানে জে বাই কেজি কে এটাই তো এটা নাকি? হ্যাঁ না বলো, এটাই তো এটা, এই মালটাই তো এটা নাকি রে? আচ্ছা, আমরা জুলকে চাইছি ক্যালোরিতে লেখার, জুলকে চাইছি ক্যালোরিতে লিখতে। তাহলে আমরা একটু আগে পড়েছিলাম, কি পড়েছিলাম? 1 ক্যালোরি মানে কত জুল? 4.2 জুল। তাহলে 1 জুল সমান কত ক্যালোরি? 1/4.2 ক্যালোরি। তার মানে আমরা এখানে লিখবো স্যার 1/4.2 ক্যালোরি। আচ্ছা, কেজি কে গ্রাম করব, কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে। তাহলে 1000 গ্রাম, আর কেলভিন মানে ডিগ্রি সেলসিয়াস। তার মানে জুল কেজি টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1 মানে হয় 1/4200 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। খাতায় লিখে রাখো লাল কালিতে, এটা পরীক্ষায় দেবেই দেবে, কারণ এটা তোমাদের বই নাই, আর শর্ট প্রশ্ন তোমাদের বইয়ের বাইরে থেকে দেবেই 2-4টে। তাহলে এটা থার্ড টার্মে আমাদের দেবেই দেবে, মোটামুটি পরীক্ষায় দেয়। তার মানে জুল পার কেজি কেলভিন সমান 1/4200 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। এটা রিলেশন between CGS and SI unit of specific heat। আপেক্ষিক তাপের সিজিএস এবং এসআই পদ্ধতিতে এককের মধ্যে সম্পর্ক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আই গেস বোঝাতে পেরেছি। আচ্ছা, আপেক্ষিক তাপের মাত্রা কি হবে? মাত্রা তোমরা বলো, এইচ এর মাত্রা বাই এমটি। আচ্ছা, এইচ এর মাত্রা, এইচ মানে কি? তাপ। তাপ এক প্রকারের শক্তি। শক্তির মাত্রা কি হয়? কে পারবে বলো? শক্তির মাত্রা পারা উচিত বাবা। ভেরি গুড, ml স্কয়ার t - 2। সেটা জীবনে কিছু করবে, ml স্কয়ার t - 2 বাই m মানে কি? ভর। আচ্ছা, ভরের মাত্রা কি হয়? m। আর t মানে কি? উষ্ণতা। উষ্ণতার মাত্রা কে পারবে? কে লিখি না আমরা উষ্ণতার মাত্রা? থিটা। উষ্ণতাটাকে থিটা দিয়ে লিখি, দেখবো আমার নোটসে দেওয়া আছে থিটা। সেজন্য এটা হবে তাহলে m কেটে গেলে l স্কয়ার t টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। এটা যে কত স্কুলে কতবার এসছে তার ঠিক নাই, যে আপেক্ষিক তাপের মাত্রা। তাহলে আপেক্ষিক তাপের মাত্রা ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আপেক্ষিক তাপ কাকে বলে, আপেক্ষিক তাপের একক, এগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বারবার বলে দিচ্ছি আমি একই কথা। তাহলে আমরা মোটামুটি আপেক্ষিক তাপ এগুলো বুঝলাম কাকে বলে। আচ্ছা, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কত না? তো সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ স্যার 1 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। এটা জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে কত হয় না? তো স্যার এসআই পদ্ধতিতে হয় 4200 জুল কেজি টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এটা মাথা রাখবে, পরীক্ষায় দেয় যে জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে হয় স্যার 1, আর এসআই পদ্ধতিতে কত হয়? 4200 জুল পার কেজি কেলভিন। এটা মোটামুটি আমরা মাথায় রাখবো আপেক্ষিক তাপ সম্বন্ধে। ওকে, এখন তামার আপেক্ষিক তাপ যদি আমি একটা কোশ্চেন দেই, একটা সিম্পল কথা, একটা কথা বলি আমি, কি বলি? যে স্যার তামার আপেক্ষিক তাপ, ভালো করে শোনো, তামার আতা মানে আপেক্ষিক তাপ, তামার আপেক্ষিক তাপ 0.09 সিজিএস ইউনিট। আমি বলে দিলাম মানে কি, সিম্পল কথা লিখলাম, মানে কি? তামার আপেক্ষিক তাপ 0.09 সিজিএস ইউনিট মানে কি? আচ্ছা, সিজিএস একক মানে কোন এককটা? এই এককটা, হ্যাঁ না বল। আচ্ছা, সিজিএস একক মানে কি? এই এককটা, হ্যাঁ না বল। তার মানে 0.09 মানে কি? এটা লিখতে পারবো 0.09 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। তাহলে এটার মানে কি? পরীক্ষায় বহুবার এটাও দিয়েছে যে 1 গ্রাম বিশুদ্ধ তামার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 0.09 ক্যালোরি তাপ লাগবে। 1 গ্রাম বিশুদ্ধ তামার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে তার পরিমাণ কত হবে? 0.09 ক্যালোরি। 0.09 ক্যালোরি। আচ্ছা, এটাকে যদি এসআই করতে চাই কত দিয়ে গুণ করব? 4200। হ্যাঁ না বল। দেখ কত দিয়ে গুণ করতে হবে? 4200। তাই মনে রাখবি এর সাথে যদি আমি এসআই যাই কত দিয়ে গুণ করতে হবে? 4200 দিয়ে গুণ করতে হয়। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই হলো আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ সম্বন্ধে ডিটেল আমরা পড়াশোনা করলাম এবং আমরা আশা করি বুঝলাম। যদি বুঝতে না পারো রেকর্ডেড ক্লাস থাকছে, অবভিয়াসলি বাড়িতে গিয়ে আর একবার দেখে নিও, অসুবিধা নাই। তবে এখন ক্লিয়ার করে নাও, বাড়িতে গিয়ে আর দেখতে হবে না। তবে একটা কথা মাথায় রাখবে, এই যে পড়াচ্ছি এই পড়াটা আজ রাত্রে গিয়ে অবশ্যই পড়ে নিও। আজ রাত্রের মধ্যে আমি বেশি পড়াবো না, আজকে অল্পই পড়াবো, 2 দিন এই চ্যাপ্টারটা শেষ করবো। তো আজকে কারণ আমাদের কি আর একটা চ্যাপ্টার বাকি, তো সব শেষ খতম। তাপ পড়াবো আর শব্দ, বাস সিলেবাস শেষ 9-এর। আর কি বাকি আছে আমাদের? সবই তো কমপ্লিট। তারপর আমরা কি করব? ধুম ধারাক্কা রিভিশন। তখন রিভিশন করাবো। এবং আমার কিছু সেট আছে, 10টা সেট,
সেই 10টা সেটে পুরো সিলেবাসের কোয়েশ্চেন দেওয়া আছে, সেই 10টা সেট কমপ্লিট করাবো, বাস আমার 9 কমপ্লিট হবে। ঠিক আছে, তো তোমাদের 9-এর অ্যানুয়াল পরীক্ষা আমি পুরো বইয়ের ওপর নেবো হচ্ছে কবে, ওটা হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইকে। আর এটা চলছে কত, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আমার কাছে 2 মাস টাইম আছে। আর 10টা সেট পুজোর মধ্যে করে নেবো আমরা, অসুবিধা নাই। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর পুজো তোমরা এনজয় করতে পারবে, আমার দিক দিয়ে কোনো চাপ থাকবে না, কারণ আমার সিলেবাস প্রায় তখন পুজো হতে হতে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের অ্যাডমিশন কিন্তু 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। ঠিক আছে, ক্লাস 10-এর জন্য বারবার বলে দিয়েছি, ক্লাস 10-এ আপাতত 3টে ব্যাচ করা হচ্ছে, সেই ডেটগুলো তোমাদের বলেও দিয়েছিলাম ক্লাসে। ঠিক আছে, ফর্ম আমি দিয়ে দেবো সকলের জন্য ভর্তির সময়, বা তোমরা নিজেরাই ভর্তি হতে পারবে, অসুবিধা নাই, বা গার্জেনকে দিয়ে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, আমি বইটা আনতে পারলাম না, ক্লাস 10-এর বই তোমাদের দেখাতাম একবার আমি, যে এবছর বইটা খুব সুন্দর করা হয়েছে ক্লাস 10-এর। তোমাদের যে বইটা দুটো পার্টে দিয়েছিলাম আমরা স্টাডি ম্যাটেরিয়ালসটা, এবার কি করা হয়েছে, পুরোটাকে একটা বাঞ্চ করে নেওয়া হয়েছে এবং সেটাকে অ্যাজ এ বুক বইয়ের মতোই করে দেওয়া হয়েছে, এবং কিছু মডিফিকেশন তার মধ্যে করা হয়েছে, কিছু ভুল ছিল, ভুলগুলোকে ঠিক করা হয়েছে 10-এর জন্য। ঠিক আছে, এবং প্রচুর কোশ্চেন অ্যাড করা হয়েছে তার মধ্যে, যেগুলো মাধ্যমিকে গত বছর এসেছিল বা তার আগের বছর। সো একটা ওয়েল ওরিয়েন্টেড স্টাডি ম্যাটেরিয়াল আমরা ক্লাস 10-এ পড়বো। শুধু আমি বলছি বলে নয়, তোমাদেরকেও পড়তে হবে। তোমরা যদি না পড়ো তাহলে কি হবে ভাই, সিম্পল কথা, তোমাদেরকে তো পড়তে হবে, তোমাদেরকে পড়তে হবে। আমি এখানে কত, আমি তো গাইড করব, আমি অনলি গাইড করতে পারি, পড়তে ভাই তোমাকেই হবে বাড়িতে। ঠিক আছে, চলো বেশি বুক বানাই নিয়ে। এরপর পড়বো আমরা তাপগ্রাহিতা। আচ্ছা দেখো, তাপগ্রাহিতা আর জল সম, এটা ওল্ড সিলেবাসে ছিল, বর্তমান সিলেবাসে নেই, কিন্তু ওই আমার ছুকছুকানি মেটে না যদি এগুলো না পড়ায়। কেন, 11-এ এগুলো আছে সব জিনিস। ঠিক আছে, ছুকছুকানি পাতি কথা নাকি আমাদের, যে মনের মধ্যে কিছু ভালো লাগলো না, এই জিনিসটা পড়ালাম না, রিয়েলি আমার এটা খারাপ লাগে। তাপগ্রাহিতা তোমাদের 11-এ আছে, তাপগ্রাহিতা জল সম তোমাদের 11-এ আছে, সেজন্য 11-এ যেহেতু আছে সেজন্য আমরা এখানে অবভিয়াসলি পড়বো, অবভিয়াসলি এখানে পড়বো। ঠিক আছে, ওকে। তাপগ্রাহিতা কাকে বলে, ভালো করে শুনবো একটু। এতদূর ক্লিয়ার সবার, এতদূর ক্লিয়ার, এতদূর ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, ওকে। তাপগ্রাহিতা কাকে বলে? আচ্ছা, সামনের সপ্তাহে তোমাদের খাতা দেবো, গার্জেনদেরকে বলবে অবভিয়াসলি খাতা কালেক্ট করতে। হ্যাঁ, আমি কবে দেবো গ্রুপে জানিয়ে দেবো, সেকেন্ড টার্মিনাল আর ফার্স্ট টার্মিনাল দুটো টার্মিনালেরই খাতা আমি দেবো গার্জেনদের হাতে। তো অবভিয়াসলি গার্জেনদেরকে বলবে যেন খাতাটা একটু কালেক্ট করে নিয়ে যায়, এবং একটা ছোট মিটিং করা হবে, সেটা আমি বলে দেবো। চলো, ওকে। ফার্স্ট টার্মিনালে পিঠ ফাটবে নাকি, ফার্স্ট টার্মিনালে পিঠ ফাটবে, সেকেন্ড টার্মিনালে পিঠ ফাটবে, একসঙ্গে দুটো তো না, ডাবল ইম্প্যাক্ট, তাই না, ডাবল ইম্প্যাক্ট। ওকে, আর যারা গিফট পাবে, র্যাঙ্ক করেছো ক্লাসে, তারা অবভিয়াসলি প্রোগ্রামের দিন আসবে, প্রোগ্রামে কিন্তু গিফট দেওয়া হবে। ঠিক আছে, যারা র্যাঙ্কে এসছো 1 থেকে 5, 1 থেকে 5 অনেকজন এসছে, 10-11 জন বোধ হয় না, এরকম টাইপেরই। ওকে, তাহলে আমরা আলোচনা তাপগ্রাহিতা। ধরো এটা একটা পদার্থ, যে কোনো একটা পদার্থ, এর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে তাকে বলা হয় তাপগ্রাহিতা। তাহলে কোনো পদার্থের উষ্ণতা কত বাড়াবো, 1 ডিগ্রি, যে পরিমাণ তাপ লাগবে তাকে বলা হয় তার তাপগ্রাহিতা। কিন্তু আপেক্ষিক তাপে কি ছিল, 1 গ্রাম ভরের নাকি, হ্যাঁ না না বলো, এর সাথে পার্থক্য দেখো। আপেক্ষিক তাপে ছিল 1 গ্রাম ভরের, এখানে গ্রাম নাই, তাহলে 1 গ্রাম ভর, আর এখানে কি শুধু যে কোনো পদার্থ। তাহলে তাপগ্রাহিতা কাকে বলে, না তো কোনো পদার্থের উষ্ণতা কত বাড়াবো, 1 ডিগ্রি, তাতে যে পরিমাণ তাপ লাগবে সেটি সেটি তাকে বলবো তার তাপগ্রাহিতা। তাপগ্রাহিতার সিজিএস একক কি হবে, ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, আর এসআই একক কি হবে, জুল পার কেলভিন। অনেস্টলি এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়, এককটা পরীক্ষায় দেয়। কেন, টেস্ট করে যে তুমি ক্লাসের মধ্যে যা হচ্ছে বা তার বাইরের জিনিসও পড়ছো কিনা, এটাকে টেস্ট করে স্কুল বা স্যার ম্যাডামদের, এবং আমি অবভিয়াসলি পূর্ণ সমর্থন করি যে স্যার বা ম্যাডামরা এই কোশ্চেনগুলো করেন ভালো। ঠিক আছে, তাই 2-1টা কোশ্চেন বাইরে থেকে দেওয়া আমার মনে হয় ভালো, তাতে এখানে কি হয়, জাজ করা যায় যে একটা স্টুডেন্ট কতটা বেটার পড়াশোনা করছে, রিলেভেন্ট টু দিস টপিক। ওকে, দেখবে আমি তো বাইরে থেকে কোশ্চেন অনেক দিই, না দেওয়া নয়, পরেবার। তাই তাপগ্রাহিতার একক সিজিএস কি বললাম, ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, আর এসআই একক কি বললাম বাবা, জুল পার কেলভিন। বৃষ্টি কি বললাম, জুল পার, ওকে, কেলভিন। নেক্সট, এবার পড়বো জল সম। ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। জল সম, জল সম। আচ্ছা, জল সম মানে ওয়াটার ইকুইভ্যালেন্ট, জল সম। আচ্ছা শোনো, এই পদার্থটার উষ্ণতা 1 ডিগ্রি বাড়াবো, ভালো করে শোনো, এই পদার্থটার উষ্ণতা কত বাড়াবো, 1 ডিগ্রি। আচ্ছা, এর উষ্ণতা যদি 1 ডিগ্রি বাড়ায়, আমাকে কিছু তাপ দিতে হবে, হ্যাঁ না না বলো, কিছু তাপ দিতে হবে, হ্যাঁ দিলাম স্যার। তাহলে এই পদার্থের উষ্ণতা যদি 1 ডিগ্রি বাড়ায়, কিছু পরিমাণ তাপ দিতে হবে, সেই তাপ যতটা পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াবে, সেই জলের পরিমাণকে বলবো জল সম। আই রিপিট, এই পদার্থটার উষ্ণতা কত বাড়াবো, 1 ডিগ্রি, তাপ দিতে হবে, তো যতটা তাপ লাগলো সেই তাপ এই জলে দেব। এবার এই জলে নয়,
যতটা জলের উষ্ণতা কত বাড়াবে 1 ডিগ্রি, সেই পরিমাণকে বলবো জলকে আমরা জল সম। সংখ্যাটা তোমরা বই পড়ে নিতে পারো, নোটসে, বই পাবে না। আচ্ছা, জল সমের সিজিএস একক কি হবে? গ্রাম, আর এসআই একক হবে কি? কিলোগ্রাম। তাই জল সমের একক হচ্ছে, সিজিএস একক হচ্ছে গ্রাম, আর এসআই একক কি হচ্ছে? কিলোগ্রাম। সো ইউ ক্যান সি দ্যাট যে পেজ নাম্বার সম্ভবত 54 এ আছে নাকি রে? 54 এ। এবং জল সম তাপগ্রাহিতার পার্থক্য তোমরা দেখতে পারো সেখানে আছে। আমরা এবার করব ক্যালোরিমিতি বা ক্যালোরিমেট্রি। এতদূর ক্লিয়ার হয়েছে? এতদূর ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা? তোমার সমস্যার সমাধান আমার, বলো কোনো সমস্যা আছে? নেই, ওকে। এবার আমরা পড়বো কি? ক্যালোরিমিতি। খুব খুব ভালো করে শোনো কথাটা, ক্যালোরিমিতি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, কোনো একটা জায়গায় ধরো পদার্থ আছে, ধরো একটা এম ভরের বস্তু, ভর হচ্ছে এম, এম ভরের একটা বস্তু আছে, আর ধরো তার আপেক্ষিক তাপ, ধরো তার আপেক্ষিক তাপ হচ্ছে এস, আর প্রাথমিক উষ্ণতা, আমি প্রা লিখলাম, প্রাথমিক উষ্ণতা প্রা উ লিখলাম T1। তাহলে আমরা কি করলাম, যে একটা এম ভরের বস্তু আছে, তার আপেক্ষিক তাপ কত? না তো স্যার এস, আর প্রাথমিক উষ্ণতা কত? T1। আচ্ছা, আমি কি বলতে পারি যে এর মধ্যে যে পরিমাণ তাপ আছে সেটা হচ্ছে MsT1? হ্যাঁ না বল? কেন? ফর্মুলা এখানে লিখেছিলাম, কি লিখেছিলাম? MsT। তার মানে এখানে পদার্থটার উষ্ণতা কত হবে? না তো T1, তাহলে স্যার এর মধ্যে তাপ আছে কত? MsT1। তাহলে প্রাথমিক তাপের পরিমাণ কত হলো? MsT1। সিম্পল কথা। এবার একে যদি আমরা তাপ দিই, একে কি দিলাম? তাপ দিলাম, তাহলে দেখা গেল এর অন্তিম উষ্ণতা, ভালো করে বুঝবে, এর অন্তিম উষ্ণতা হলো ধরো T2। তাপ দিলে পদার্থ তো ভর পরিবর্তন হয় না, আর আপেক্ষিক তাপ পদার্থের উপাদানের উপর নির্ভর করে, আপেক্ষিক তাপ পদার্থের উপাদানের উপর নির্ভর করে, এটাও পরিবর্তন হবে না। কিন্তু তাপ দিলে পদার্থের কি তৈরি হবে? উষ্ণতার পরিবর্তন হবে। তাহলে উষ্ণতাটা কত হলো? T2। কিন্তু পদার্থের ভর আর আপেক্ষিক তাপ তো সেম সেম নাকি? বাট ডিফারেন্ট না, ডিফারেন্ট নয়, এখানে সেম সেমই, একই থাকবে। তাহলে আমরা কি বলতে পারি যে অন্তিম তাপ H2 সমান স্যার MsT2 হবে? হ্যাঁ না বলো? কারণ ভরও এম, আপেক্ষিক তাপও কত? এস, খালি উষ্ণতাটা T1 থেকে কত হয়ে গেছে? T2। তার মানে পদার্থটার আগে যতটা তাপ ছিল এখন কি তাপের পরিমাণ বেশি হবে? হ্যাঁ না বলো? অবভিয়াসলি হবে স্যার, আপনি ভেতরে তাপ ভরেছেন, তাপ তো বাড়বেই। বোঝাতে পেরেছি কথাটা বোঝাতে পেরেছি? তার মানে আমার আগে যে পরিমাণ তাপ ছিল H1, এখন তাপ কত হয়ে গেছে? H2। তাহলে তাপমাত্রা প্রয়োজন পড়েছে, ওর মধ্যে তাপ দিয়েছি, তাহলে গৃহীত তাপ, হ্যাঁ না বল? তার মানে গৃহীত তাপ কত হবে? না তো স্যার H2 মাইনাস H1, হ্যাঁ না বলো? তার মানে গৃহীত তাপ সমান কত লিখবো? H2 মাইনাস H1। এখন তুমি বলো H2 এর মান স্যার MsT2, আর H1 মানে MsT1। আচ্ছা, ms টা কি কমন যাবে? ইয়েস অর নো? অঙ্কে যদি একটু বুদ্ধিমান হও তাহলে MsT2 মাইনাস T1, এটা হচ্ছে আমার গৃহীত তাপ, এটা হচ্ছে গৃহীত তাপ। তাহলে গৃহীত তাপ কত হয়ে গেল? MsT2 মাইনাস T1। আচ্ছা, এটা হলো গৃহীত তাপ। মানে কি? গৃহীত তাপ হলে অন্তিম উষ্ণতার মান বেশি, প্রাথমিক উষ্ণতার মান কি হবে? কম, হ্যাঁ না বলো? তার মানে অবভিয়াসলি T2 এর মান T1 এর থেকে কি হতে হবে? বেশি। T2 এর মান T1 এর থেকে বেশি হতে হবে, T2 এর মান T1 এর থেকে বেশি হতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরো 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 তোমার কাছে 10 গ্রাম জল আছে, আর জলের আপেক্ষিক তাপ কত স্যার? 1 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার মাইনাস 1 ডিগ্রি সি টু দি পাওয়ার মাইনাস 1। তার মানে আমার কাছে কতটা জল আছে? 10 গ্রাম। আর জলের আপেক্ষিক তাপ কত? 1 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার মাইনাস 1 ডিগ্রি সি টু দি পাওয়ার মাইনাস 1। এবার তোমার কাছে জল ছিল কত? না তো আমার কাছে স্যার জল ছিল 20 ডিগ্রি সেলসিয়াসের, আমার কাছে জল ছিল 20 ডিগ্রি সেলসিয়াসের। এবার জলটা হয়ে গেছে কত স্যার? 80 ডিগ্রি সেলসিয়াস। বলো জল কি তাপ গ্রহণ করেছে? হ্যাঁ না বলো? জল তাপ গ্রহণ করেছে। কত তাপ গ্রহণ করেছে? না তো স্যার সিম্পল MsT2 মাইনাস T1, হ্যাঁ না বলো? হ্যাঁ না বলো? বাস, গল্প শেষ। তাহলে m এর মান কত স্যার? 10, s এর মান কত? 1, আর T2 মাইনাস T2 কত? 80 মাইনাস 20, তার মানে কত? 600 ক্যালোরি। বাস, কি বাচ্চা অঙ্ক একদম। তাহলে কত সুন্দর সহজে অঙ্কটা করতে পারবো, কিন্তু অনেকের মাথায় মনে হচ্ছে কি হলো এগুলো, কি হলো এগুলো ভাই, আমরা ওটা অবাক ভাবে তাকাচ্ছি, কি হলো এগুলো, আমি কিছু বুঝলাম না, কি হলো, আমি লাইক দিস, এরকম টাইপের এটা মাথা চুলকে মরে যাচ্ছি। কিন্তু আমি তো সবই প্রথম থেকে বোঝালাম। তার মানে যখন বোঝাচ্ছিলাম আমার মাথাটা এখানে ছিল না, আমার মাথাটা এখানে ছিল না, ছিল কোথায়? ফুটবল গ্রাউন্ডে। ফুটবল গ্রাউন্ডে আমি আজকে এইভাবে খেললাম কেন, আমি এইভাবে খেললাম কেন, এইভাবে স্কুলে মন ছিল। আচ্ছা, ওই মেয়েটা আমাকে এই কথাটা বলে যেতে পারলো, কেন পারলো এই কথা, কেন বললো আমাকে ওই মেয়েটা, আমি কিছু জবাব দিতে পারলাম না, আমি এতটা নিকৃষ্ট। আরে ভাই, আমি তোকে পড়াচ্ছি, এখন তুই বোঝ। মনের মধ্যে ওই গল্প চলছে, আজ বাড়িতে মাটন হয়েছে, রাত্রে তো মাটনটা এইভাবে খাবো,
আরে ভাই তোকে রাত্রে মাটন নাও দিতে পারে, কুত্তা খেয়ে পালিয়ে যেতে পারে, তুই কি করবি? সো ওইগুলো ভেবে কি করবি ভাই? তুই এখন আছিস, তুই এখন পড়াশোনা কর। তোকে পড়াচ্ছি পড়, তাই না? তোকে পড়াচ্ছি তুই পড়। স্কুলে যেমন গিয়ে বন্ধু বান্ধবের কথা শুনিস মন দিয়ে, হ্যাঁ বন্ধু বল কি বলছিস, ক্লাসের পর ক্লাস শুনেই যাচ্ছিস, মনে হচ্ছে এ তো জন্মান্তরের কথা জীবনে শেষ হবে না। আমি ক্লাসেও দেখি, ঠিক আছে, ক্লাসে কি দেখি যে ওর সাথে দিন আমি সারাদিন গল্প করে যাচ্ছে। ভাই কে ও তোর জীবন সঙ্গী? কে? আরে ডেটের পর কেউ কাউকে চিনবে না, তাই না? সো কিছুই হবে না তোর। আলটিমেটলি লস কি হবে? টাইম লস হবে। তো আলটিমেটলি টাইম লস হবে, তোর আলটিমেটলি টাইম লস হবে। কিন্তু হয়তো এখানে শিখে তুই কোনো একটা জায়গায় গিয়ে বলবি স্যার এগুলো কোথায় কাজে লাগে। আচ্ছা কোথাও কাজে লাগে না, তুই কোনদিন বাপ মা হবি তো? ছেলে মেয়েকে তো শেখাতে, স্যার টিউশন দিয়ে দিব, ধর তোর অকাত নাই টিউশন দেওয়ার, তুই সারাদিনে 300 টাকা ইনকাম করিস, তুই কি করে দিবি টিউশন ফিস? তোকেই পড়াতে হবে। ধর বাবা বললো না বাবা তুমি এটা বলো, বাবাকে কি বল, তোর ছেলেকে কি বলবি যে না বাবু তুমি স্কুলে স্যারের কাছে যাও, ছেলে কি বলবে বাপ কিছুই জানে না, মা কিছুই জানে না। তখন ও কি বল, ও নিজের মধ্যে সেলফ কনফিডেন্স বেড়ে যাবে, আমার বাপ মা তো কিছুই বোঝে না, আমি যা বোঝাবো তাই বুঝবে। কিন্তু তুমি যদি এগুলো জানো, আজকে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এগুলো কিন্তু রেখে দেবে। এগুলো কোনো না কোনো সময় তোমার মনে পড়বে, আরে বাপরে না স্যার এই টাইমে পড়িয়েছিল এগুলো সব, বোঝাবে। আসবে কি আসবে না বল? অবভিয়াসলি আসবে। তো এগুলো তোমাকে পড়তে হবে ভাই, বেকার এগুলো যদি এখন টাইম ওয়েস্ট করো না। অনেস্টলি বলছি, যার অন্য জায়গায় প্রতিভা আছে, খেলতে পারো, এই কথা ঠিক আছে প্রতিভা, কিন্তু তুমি অ্যাটলিস্ট বেসিক লেভেলটুকু তো পড়াশোনা করো। আমি বলছি না যে বেসিক লেভেল টু করো না, বেসিক টু করো। যে না এখানে 2 ঘন্টা এসেছি, আমি স্যারের কাছে বসে শুনবো 2 ঘন্টা পড়া। আমি বলছি না যে এখানে তুই 20 ঘন্টা পরে বসে থাক, যে আমার বাড়িতে চলে কাজের লোকের হিসেবে কাজ কর, দিয়ে ওখানেই তোকে পড়াবো, ওরকম বলছি। আমি তো 2 ঘন্টা সারা সপ্তাহে পাচ্ছি ভাই। সপ্তাহে কত হয়? 178 ঘন্টা বা 168 ঘন্টা। 168 ঘন্টার মধ্যে আমি 2 ঘন্টা তোমাকে পাচ্ছি। সেই 2 ঘন্টাতেও যদি তুমি অন্য জায়গায় থাকো, মানে প্রেজেন্ট এখানে আছো কিন্তু অ্যাকচুয়ালি তো এখানে নাও, তোমার আত্মায় অন্য জায়গায় আছে, শরীরটা শুধু এখানে বসে আছে, ঠিক আছে, বসে থাকতে হবে লাইক দিস, ঠিক আছে। আত্মা অন্য জায়গায়, আত্মা সেই স্কুলের ক্লাসরুমে আছে, ঠিক আছে, পাশে বসা বন্ধুর পাশে বসে আছে, বন্ধুর আত্মা ওখানে চলে গেছে। এই টাইমে আমরা এই গল্পগুলো করছিলাম, এখন আমাদের নাই। আরে ভাই হোয়াট ইজ দিস ভাই? আমি ওই তো হয়ে গেল, ঠিক আছে বাড়ি বাচ্চা। আচ্ছা আমি এটা বোঝাতে পেরেছি, এটাকে বোঝাতে পেরেছি। আচ্ছা না বোঝালে আরেকবার দেখে নিতে পারবো নাকি ইউটিউব? এটা অনেকে ভাবছে এত ইউটিউবে আছে, যখন মন যায় দেখে নেবো। জীবন হবে না, আর দেখবি না, আমি জানি এই ক্লাসের পর তো আর দেখবি না। ক্লাসের মজা তো ক্লাসে আছে না, সেটা অনলাইনে কোথায় মজা, সেই মজা হোয়াটএভার, ছাড়ো। বোঝাতে পেরেছি এই জায়গাটা। আচ্ছা তাহলে এটা হলো কি? গৃহীত তাপ। আচ্ছা তুমি বলো যদি উষ্ণতাটা কমে যেত, আস্তে প্লিজ, উষ্ণতাটা যদি কমে যেত তাহলে কি বর্জিত তাপ হতো? হ্যাঁ না বলো। ধরো তোমার কাছে 80 ডিগ্রির জল ছিল, হয়ে গেল 20 ডিগ্রির জল, তার মানে ও কি তাপ কি ছেড়ে দিয়েছে। তার মানে যখন বর্জন হবে বর্জিত তাপ, তাহলে যখন বর্জিত তাপ বার করব তখন কি আমি লিখবো T2 থেকে T1 বড়? হ্যাঁ না বলো। নিশ্চয়ই অন্তিম তাপমাত্রা কম হবে, তার মানে তখন বর্জিত তাপ কি লিখবো স্যার? MS T1 - T2। হ্যাঁ না বল, কেন? T1 এর মান তো বড়। ব্যাপারটা বুঝতে পেরেছি? তার মানে আলটিমেটলি গৃহীত বা বর্জিত তাপের ফর্মুলা একটাই, গৃহীত বা বর্জিত তাপের ফর্মুলা একটাই, এর দ্বারা আমি প্রকাশ করব। ক্লিয়ার হয়েছে? চলে আসি ক্যালোরিমিতির মূলনীতিতে। ধরো আমার কাছে একটা পাত্র নেওয়া আছে, ঠিক আছে, অন্য পাত্র নাই, জল রাখার পাত্র। এখানে কি করেছি আমরা? জল নিয়েছি, ভাবো জাস্ট জল নিয়েছি। জলের ভর কত? না তো স্যার জলের ভর হচ্ছে M1। আপেক্ষিক তাপ কত? না তো স্যার S1। আর ধরো উষ্ণতা কত? না তো স্যার উষ্ণতা হচ্ছে T1 আমি ধরলাম। তার মানে আমি কি করেছি? কিছুটা পরিমাণ জল নিয়েছি, জলের ভর কত? স্যার M1, আপেক্ষিক তাপ কত? S1, আর উষ্ণতা কত? T1। তাহলে আমি কি বলতে পারি যে এখন জলের মধ্যে তাপ আছে স্যার M1, S1, T1? হ্যাঁ না বলো। কেন? ফর্মুলা কি ছিল বাবা? MST ফর্মুলা ছিল। তার মানে এখন কত হবে? M1, S1, T1। আমি সব এনার্জি তোদের ব্যাচকে বোধহয় দিয়ে দিচ্ছি। এরপরে আমার 11-এ যা ব্যাচে পড়ানো হবে মোমেন্ট অফ ইনার্সিয়া, ও আলাদা লেভেলের পড়ানো, ঠিক আছে? চা খেতে দিতে হবে, চা। আচ্ছা চা এনার্জি দেবে। ওকে, ধরো আমার কাছে একটা লোহার বল আছে, ধরো লোহার বল আছে, তাহলে এটা কি? একটা লোহার বল, একটা লোহার বল আছে। এই লোহার বলের ধরে নাও ভর হচ্ছে M2, আপেক্ষিক তাপ হচ্ছে S2,
আর উষ্ণতা ধরো T2, আমি এই তিনটে ধরলাম, তাহলে স্যার এর মধ্যে আছে তাপ কত না, তো চোখ বন্ধ করে তুমি বলতে পারবে কত হবে, M2S2 T2, ইয়েস অর নো? ইয়েস স্যার, ভেরি গুড, এইটাই আছে। এখন আমি কি করলাম, এই বলটাকে এর মধ্যে ঢেলে দিলাম, এই বলটাকে এর মধ্যে ডুবিয়ে দিলাম। তাহলে এই বলটাকে এর মধ্যে ডুবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কি করলাম, এটাকে পুরোপুরি সিল করে দিলাম। মানে কি না বাইরের তাপ ভেতরে যাবে, না ভেতরের তাপ বাইরে যাবে। আমি এমন ভাবে সিল করলাম যে না বাইরের তাপ ভেতরে ঢুকবে, না ভেতরের তাপ বাইরে যাবে, এমন ভাবে সিল করেছি। যদি তাই হয়, এবার কিছুক্ষণ পর দেখবো এই লোহার বলটা, ধরো এর উষ্ণতা অনেক বেশি, কেমন না, তো T2 এর মান T1 এর থেকে অনেক বেশি। কেমন ধরো T2 এর মান হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, T1 এর মান 2 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতে পারছো কি লেভেলের উষ্ণতা। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি, লোহার বলটা তাপ বর্জন করবে, হ্যাঁ না বলো, আর জল তাপ কি করবে, গ্রহণ করবে। ঠিক। আচ্ছা, হতে হতে তাপ বর্জন গ্রহণ হতে একটা টাইম আসবে যখন এদের দুজনের তাপমাত্রা কি হয়ে যাবে, সমান। যখন তাপমাত্রা সমান হয়ে যাবে তখন তাপের আদান প্রদান কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার তাহলে একটা অন্তিম তাপমাত্রা নিশ্চয়ই পাবো। এক্সাম্পল দিচ্ছি, ধরো শীতকালে তুমি গরম জলে স্নান করবে, তো তোমার যে জল আছে তার টেম্পারেচার ধরো 10 ডিগ্রি, আর তুমি ফুটন্ত জল 100 ডিগ্রি তার মধ্যে মেশাচ্ছ, তাহলে অন্তিম একটা তাপমাত্রা তো পাবো আমরা দুটো মেশানোর ফলে। সেই তাপমাত্রাটা 10 থেকে 100-র মাঝামাঝি কোনো জায়গায় হবে, হ্যাঁ না বল? 10-এর থেকেও কম হবে না, 100-রও বেশি হবে না, ঠিক তো? তার মানে আমরা ধরলাম এর অন্তিম উষ্ণতা দুটো মেশানোর পর অন্তিম উষ্ণতা ধরলাম টি, তার মানে এই টি এর মান T1 এর থেকে বেশি হবে, হ্যাঁ না বল? জলের থেকে বেশি হবে না, আর এর থেকে কি হবে, কম। তার মানে আমরা বলবো টি এর মান T1 এর থেকে বেশি, কিন্তু T2 থেকে কি হবে, কম। এই কথাটা কে বুঝতে পারোনি বলো? এখনই উদাহরণ দিলাম যে আমার কাছে ধরো এটা 2 ডিগ্রি আর এটা 200 ডিগ্রি, দুটোকে মেশাবো, যে অন্তিম তাপটা পাবো বা তাপমাত্রা পাবো সেটা কি হবে, 2 ডিগ্রি থেকে বেশি হবে, আর 200 কি হবে, তাই তো লিখেছি। বুঝতে পেরেছি এতদূর পর্যন্ত? যদি তাই হয় তাহলে দেখো তুমি লোহার বলটা কিছুটা তাপ বর্জন করেছে, হ্যাঁ না বল? লোহার তাপ কিছুটা তাপ কি করেছে, বর্জন করেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি বর্জিত তাপ কত হবে, ভাবো, এই দেখো বর্জিত তাপ মানে এ বেটা তাপ বর্জন করেছে, এর ছিল M2S2 T2 আর এখন কত হয়ে গেছে, T। তাহলে বলো তো T এর মান বড় না T2 বড়? T2 বড়, তাই বর্জিত তাপ কি আমি লিখবো M2S2 T2 - T, হ্যাঁ না বলো? কেন, T2 এর মানটা কি T এর থেকে বড়, ঠিক? আচ্ছা, গৃহীত তাপ কত হবে না, তো স্যার গৃহীত তাপ জল গ্রহণ করবে নাকি রে, হ্যাঁ না বল? গৃহীত তাপ কে তাপ গ্রহণ করবে, জল। তাহলে কত নেবে স্যার, M1S1। এবার বলো T বড় না T1 বড়? T বড়, তাই T - T1। তাহলে গৃহীত তাপ আর বর্জিত তাপ কি আমরা পেলাম, হ্যাঁ না বলো? গৃহীত তাপ আর বর্জিত তাপ কি পেলাম, হ্যাঁ না বলো? আচ্ছা, এই যে তাপ বর্জন করেছে আর এই জল তাপ গ্রহণ করেছে, বাইরে থেকে কি তাপ ঢুকেছে, তাপ কি বাইরে গেছে? তার মানে এখানে যতটা তাপ গেছে তার জন্য দায়ী কি এই পদার্থটা। তার মানে গৃহীত তাপ আর বর্জিত তাপ কি সমান হবে, হ্যাঁ না বলো? এটাকে বলবো ক্যালোরিমিতির মূলনীতি। তার মানে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী গৃহীত তাপ শুড বি ইকুয়াল টু কত, বর্জিত তাপ। কখন তার একটা শর্ত আছে, শর্তটা কি, 1 নম্বর শর্ত, যদি বাইরের তাপ ভেতরে আর ভেতরের তাপ বাইরে না যায়, তাপের আদান প্রদান কমপ্লিটলি বন্ধ হয়, এটাকে বলবো আমরা আইসোলেটেড সিস্টেম। 2 নম্বর, পদার্থটা যেন এর সাথে বিক্রিয়া না করে। ধরো তুমি চুন নিয়েছো, চুনকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছ, জল আর চুন তো বিক্রিয়া করে নাই, হবে না, পদার্থটা যেন বিক্রিয়া না করে। আর 2 নম্বর, পদার্থ যেন এর মধ্যে দ্রবীভূতও না হয়ে যায়। ধরো তুমি এমন পদার্থ নিয়েছো এর মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে, হবে না? চিনি নিয়েছো, দ্রবীভূত হয়ে যাচ্ছে, হবে না? তাহলে এমন পদার্থ নিতে হবে। তাহলে এগুলোকে বলবো ক্যালোরিমিতির শর্ত। দেখো আমাদের নোটসে ক্যালোরিমিতির মূলনীতিটা দেওয়া আছে, দেখে নাও একবার, পেজ নম্বর 54 নিচের দিকে আছে, দেখে নাও একবার প্লিজ। পেয়েছো? আচ্ছা, তারপরে পেজে 55 দেখো ক্যালোরিমিতি মূলনীতি প্রযোজ্য হওয়ার শর্ত, ঠিক আছে? পেয়েছো ক্যালোরিমিতি মূলনীতি প্রযোজ্য হওয়ার শর্ত। আচ্ছা, তারপর দেখো ক্যালোরিমিতিক পদার্থ। আমরা বললাম কি তাপ মাপার যন্ত্রের নাম ক্যালোরিমিটার, এটা কাইন্ড অফ ক্যালোরিমিটার, ভাবতে পারো এটা একটা ক্যালোরিমিটার। এখন এই ক্যালোরিমিটারে এই যে তরলটা নিয়েছিলাম এটাকে বলা হয় ক্যালোরিমিতিক পদার্থ। আচ্ছা, ক্যালোরিমিটারে যে তরলটা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, ক্যালোরিমিতিক পদার্থ। এখানে আমরা কি ইউজ করেছিলাম, জল, কিন্তু নর্মালি জল আমরা ইউজ করি না। স্যার কেন জল ইউজ করেন না?
দেখো জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি, মানে 100 ডিগ্রিতে জল কি পরিণত হয়ে যায়, বাষ্পে পরিণত হয়ে যায়। তাহলে আমরা যদি 1500, 2000 বা 500 ডিগ্রি সেলসিয়াসের বলকে এর মধ্যে ভরতে চাই, জল ছ্যাক করে কি হয়ে যাবে, বাষ্পে পরিণত হয়ে যাবে, এই সব জায়গায় জমা হয়ে যাবে। সেজন্য আমরা জল ইউজ করি না। আমরা কি ইউজ করি, বর্তমানে ক্যালোরিমিতিক পদার্থ হিসেবে আমরা ইউজ করি অ্যানিলিন। কি ইউজ করি, তাহলে মনে রাখবে ক্যালোরিমিতিক পদার্থ হিসেবে ইউজ করি কি আমরা, অ্যানিলিন। আমি শর্ট প্রশ্নের পরীক্ষায় এই প্রশ্নটা দেবই, আর জানি তোমরা লিখতে পারবে না, কারণ খাতায় কেউ লিখলে না বা বই লিখে না। তো বই একটু লিখে নিও যে ক্যালোরিমিতিক পদার্থের মোটামুটি ইউজ করি আমরা কি, অ্যানিলিন। ক্যালোরিমিতিক পদার্থ আমরা ইউজ করি কি, অ্যানিলিন। তাহলে এই পার্টটা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, ক্যালোরিমিটারের ব্যবহার, ক্যালোরিমিটার তাপ মাপতে কাজে লাগে, তাপ। আর কি কাজে লাগে না, তো কোনো একটা জায়গার উচ্চ উষ্ণতা মাপতেও ক্যালোরিমিটার ব্যবহার করা যায়। তাহলে এইটুকু মাথায় রাখবে, মনে রাখবে, আমরা 11 আবার পড়াবো যে কোনো একটা জায়গার উচ্চ উষ্ণতা মাপতেও আমরা কি ব্যবহার করতে পারি, ক্যালোরিমিটার। আর তাছাড়া তাপ মাপতে কি লাগে, ক্যালোরিমিটার। তাহলে উচ্চ উষ্ণতা মাপতে আমরা কি ইউজ করতে পারি, ক্যালোরিমিটার। আবার তাপ মাপতেও কি লাগে, আমরা এখানে বললাম যে থার্মোমিটার, এই ক্যালোরিমিটার থেকে তাপ যেন বাইরে না যায় আর ভেতরে তাপ বাইরে না ঢোকে, এটাকে বলবো আমরা তাপ ক্ষয়। আচ্ছা, এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব না, হয় না। কেন, দেখ আমরা থার্মোমিটার বেশিরভাগই ধাতুর তৈরি করি। এবার বল, ধাতুর তৈরি করলে তাপ তো বিকিরণ হয়ে যাবে, হ্যাঁ না না বল। সেজন্য আমরা বাইরে কি করব, বাইরে কি করব, আমরা বাইরে দেব কাঠ, প্লাস্টিক, কর্ক, তুলো, এই টাইপের পদার্থ। কেন, এরা তাপের কি হয়, কুপরিবাহী। কুপরিবাহী হওয়ার কারণে, এরা যেহেতু তাপের কুপরিবাহী, তাই কুপরিবাহী হওয়ার কারণে এদের মধ্যে তাপের ক্ষয় কম হয়। সেজন্য আমাদের একটা নোটস দেওয়া আছে, দেখো যে ক্যালোরিমিটার থেকে তাপ ক্ষয় রোধ করার উপায়, ক্যালোরিমিটার থেকে তাপ ক্ষয় রোধ করার উপায় দেখো বোল্ড অক্ষরে লেখা আছে। সো এই লাইনটা একটু ভালো করে দেখবে, ওইখানে একটা প্যারা আছে, সেই প্যারাটা আমরা একটু পড়বো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার পড়বো আমরা লাস্ট টপিক আজকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা জুলের সূত্র। বিজ্ঞানী জেমস প্রেসকট জুল প্রথম দেখলেন, বা প্রথম বলবো না, দেখলেন যে যদি কোনো জায়গায় কাজ করা হয় সেখানে সামান্য পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এতদূর কি বুঝতে পেরেছি আমরা, এতদূর কি বুঝতে পেরেছি? অবাক জলপান গল্পের মতো অবাক হয়ে তাকিয়ে আছি না, এরকম নয় তো, নয়। ওকে, আচ্ছা, আমরা যদি কিছু পরিমাণ কাজ করি তাহলে তাপ উৎপন্ন, এরকম একটা উদাহরণ দিতে পারবে কেউ? তোমরা প্রত্যেকে জানো, কোন জায়গায় কাজ করছো, কাজ কাকে বলে এটুকু তো জানো, আগের চ্যাপ্টারে পড়ালাম, কার্যক্ষমতা শক্তি। কাজ কাকে বলে, কার্য কাকে বলে? সেকেন্ড টাইম পরীক্ষা দিলে কি 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 বলো 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 বলো, কাজ করার কার্য কাকে বলে, কাজ করাকে কার্য বলে। বাহ 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 বাহ। ইয়েস, কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের অভিমুখে বস্তু সরণ হয়। তার মানে এখানে একটা ফুটবল আছে, আমি ফুটবলের একটা কি লাথি মারলাম, ফুটবলটা সামনের দিকে এগিয়ে গেল, বাস, নাকি? তাহলে লজিক হচ্ছে এইটাই। এখন এখন তাহলে আমরা কি বলছিলাম, যে কোনো জায়গায় কাজ করলে তাপ উৎপন্ন হয়, এটাই তো। একটা উদাহরণ দিতে পারবে কেউ? প্রত্যেকে জানো উদাহরণটা। হ্যাঁ, ইয়েস, হাত ঘষলে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই ছেলেটা জীবনে কিছু একটা করবে কি না, কোন হাত ঘষো দিয়ে দেখো, হাত ঘষি এরকম হবে। আমার এখানে হবে না, যেহেতু আমার এ দেওয়া আছে, গ্লাভস দেওয়া আছে। তাহলে আমি যদি হাত ঘষি, হাত ঘষলে কি হবে তোমরা দেখতে পাবে, আমরা কাজ করছি। কাজ হচ্ছে না এখানে, দেখো ঘর্ষণ বলের বিরুদ্ধে তো কাজ হচ্ছে ভাই, ঘর্ষণ হচ্ছে না এখানে, ফ্রিকশন। তো ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছি আমরা এখানে। তাহলে এই যে কাজের ফলে একটু পরে দেখবে হাতটা কি হয়ে গেছে, গরম হয়ে গেছে। তার মানে কাজ করলে কি উৎপন্ন হচ্ছে, তাপ। এইটাই বললেন জেমস প্রেসকট জুল। কি বললেন, যে কিছু পরিমাণ কার্য যদি সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত হয়, কি বললাম, কিছু পরিমাণ কার্য যদি সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত হয় তাহলে কৃতকার্য এবং তাপ পরস্পর সমানুপাতিক। আমার বইয়ে এটা কিউ আছে, আমার নোটসে এটা কিউ আছে, তোমরা ওটা কিউ বা এইচ দুটোই লিখতে পারো, একই জিনিস, একই জিনিস, কাটার কোনো দরকার নাই, কিউ এইচ একই, আমি এইচ দিয়েই পড়াচ্ছি। তাহলে আমরা কোনো জায়গায় যদি কিছু পরিমাণ কার্য করি, সেটা কিসে রূপান্তরিত হয়ে যায় ভাই, তাপে। অর্থাৎ তুমি যত বেশি কাজ করবে তাপের পরিমাণও কি হবে, তত বেশি। ফ্যান যত বেশি ঘুরবে, ফ্যান থেকে কি উৎপন্ন হবে, তত বেশি তাপ। দেখবে ফ্যান গরম হয়ে যাবে 5 ঘন্টা চালানোর পর, তাই না? হয় না গরম? বেশি হয়ে যায়। তাহলে কাজ করলে পরে কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবেই। যত বেশি কাজ করব তত বেশি, যত বেশি হাত ঘষবে তাপ তত বেশি উৎপন্ন হবে, হ্যাঁ না না বল? এবার সমানুপাতিক তুল্যে একটা ধ্রুবক আছে, বারবার বলছি, এই ধ্রুবকটাকে আমরা বলবো যে, এটাকে বলা হয় জুলের তুল্যাঙ্ক। কি বলা হয়, জুলের তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক, দুটোই বলবো আমরা, যান্ত্রিক তুল্যাঙ্ক, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট, যেটাকে বলবো তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক।
তাহলে যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে, যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে? তাহলে দেখো জে সমান হচ্ছে W/H, লেখা যায় না, লেখা যায় না বল, জে সমান W/H। তাহলে আমরা এইভাবে বলতে পারবো, এভাবে বলতে পারবো কি না, তো একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় তার তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। কটা বাজলো বাবা? 7:15। ঠিক আছে, হয়ে গেছে। কি একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলা হয়? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলা হয়? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ওকে, যান্ত্রিক তুল্যাঙ্কের মান তিনটেই মাথায় রাখবে। সিজিএস পদ্ধতিতে হয় 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি, এটা মাথায় রাখবে। আচ্ছা এসআই পদ্ধতিতে কত হয়? না তো স্যার এসআই পদ্ধতিতে হয় 4.2 জুল পার কি হয় ক্যালোরি। এসআই পদ্ধতিতে কি হয়? 4.2 জুল পার ক্যালোরি। আরো একটা হয়, আচ্ছা একটু আগেই তো পড়ালাম যে 1 ক্যালোরি মানে কত জুল ভাই? তাহলে 4.2 জুল মানে কত ক্যালোরি? 1 ক্যালোরি। আর ক্যালোরি ক্যালোরি কেটে গেলে কত পড়ে থাকে? 1। তাহলে 1ও হয়। স্যার কখন কি হবে তাহলে? ভালো করে শোনো, এটা তো সিজিএস, এসআই এর কটা মান পেলে তাহলে? দুটো। কটা পেলে? প্রথমটা দেখো, যদি কার্যকে জুল এককে আর তাপকে ক্যালোরি এককে প্রকাশ করা হয় তখন এসআই এর মান হবে 4.2 জুল পার ক্যালোরি। তার মানে তাপকে যখন এসআই পদ্ধতিতে ক্যালোরিতে প্রকাশ করব তখন মান কত লিখবো? 4.2 জুল পার ক্যালোরি। আর তাপকে যখন জুল এককে প্রকাশ করব তখন মান কত লিখবো? 1। তাই তাপকে যখন জুল এককে প্রকাশ করব তখন মান কত হবে? 1। আর তাপকে যখন ক্যালোরি এককে প্রকাশ করব তখন মান কত হবে? বুঝতে পারলাম? বুঝতে পারলাম? এটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের অ্যাকচুয়াল ফর্মুলাটা দিয়েছিলেন বিজ্ঞানী ক্লসিয়াস। ক্লসিয়াস তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়েছিলেন। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রেরই জাস্ট একটা রূপ। কি সূত্রটা? তিনি বললেন কোন একটা বস্তুকে যদি বাইরে থেকে তাপ দেওয়া হয়, তার মানে বাহ্যিক তাপ, বাইরে থেকে যদি তাপ দেওয়া হয় তাহলে বাহ্যিক তাপ সমান কি হবে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস হয় বাহ্যিক কার্য। এইটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবার দেখো, কোন বস্তুকে তাপ দিচ্ছ, ধরো এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। এই সিস্টেমে বাইরে থেকে তাপ দিচ্ছ, কি দিচ্ছ? আচ্ছা তাপ দিলে প্রথম কি ঘটনা ঘটবে বলো? ইয়েস, উষ্ণতা বাড়বে। আচ্ছা উষ্ণতা বাড়বে মানে ভেতরে শক্তি বাড়বে, হ্যাঁ না বল? এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। দেখ তাহলে তাপ দিলে কি হয়? শক্তি বাড়ে। আচ্ছা শক্তি বাড়ে মানে কি হয়? উষ্ণতা বাড়ে। ইয়েস অর নো? হলো? আচ্ছা এই উদাহরণে হবে না, আমরা ধরো বাড়িতে জল গরম করছি, বাড়িতে কি করছি? জল গরম। এবার হাঁড়িতে জল বসিয়েছি, আর উপরে কি দিয়েছি? ঢাকনা। এবার আমি যদি তাপ দিই তাহলে গ্যাস অন করে দিয়েছি, তাহলে প্রথম কি ঘটনা ঘটবে? প্রথম ঘটবে জল ফুটতে শুরু করবে। ইয়েস অর নো? তার মানে উষ্ণতা বাড়লো মানে শক্তি কি হলো? বাড়লো। আরেকটা ঘটনা ঘটবে, কি বলতো? দেখবি ঢাকনাটা মাঝে মাঝে না উপর নিচু হবে, হ্যাঁ না বল? ঢাকনাটা কেন বলতো? বাষ্পের প্রেসারের জন্য। তার মানে আমি বলছি ঢাকনা ওপর নিচে হচ্ছে, এটা একটা কার্য, হ্যাঁ না বল? তার মানে কিছু পরিমাণ তাপ দিলে কিছুটা পরিমাণ শক্তি বৃদ্ধি হয়, আর কি হয়? কার্য হয়। বুঝতে পেরেছি? এবার এবার যদি তাপ সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত হয় তখন কার্য তাপের কি হবে? সমানুপাতিক। এটারই একটা রূপ হচ্ছে এইটা, এইটা। ক্লিয়ার? তাহলে আমরা পড়লাম কত নম্বর পেজ পর্যন্ত? 54 নাকি না 55? দেখো তো একবার, 55 পেজটা পর্যন্ত কমপ্লিট করলাম। ঠিক আছে, আরো একটা ক্লাস হবে, সেই দিন আমরা তাপটাকে পুরোপুরি শেষ করব। আই গেস বোঝাতে পেরেছি? কোনো জায়গায় সমস্যা হলে বলে ফেলো চটপট এভরিওয়ান। কোন জায়গায় সমস্যা? ক্লাস বুঝতে পেরেছি? নতুন তুমি আজ বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে সবার? ওকে, আবার নেক্সট ক্লাসে সকলের সাথে দেখা হবে।